মোবারক। স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সুরভি আলম তরুণী। দেখছিলেন আকিজ বশির গ্লাস সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। সরকার ও রাজনীতিবিদদের মধ্যে ঐক্য না হলে দেখা দেবে বিপর্যয়, মাথা চারা দিতে পারে পতিত স্বৈরাচার, এমন আশঙ্কা করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে জাতীয়তাবাদী আদর্শ হতে পারে বড় নিয়ামক। এরই মধ্যে আগামী বছরের এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ নিয়ে জামায়াত এনসিপির সন্তোষ আর বিএনপির অসন্তোষ, সেই ঐক্য প্রক্রিয়ায় ফাটলের শঙ্কায় দেখছেন তারা। এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ঘোচাতে ২রা জুন থেকে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন তথা অন্তর্বর্তী সরকার। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছে, তারই মধ্যে ঈদ শুভেচ্ছা ভাষণে প্রধান উপদেষ্টা জানান ভোট হবে আগামী বছরের এপ্রিলে। আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। প্রতিক্রিয়ায় নিজেদের অনড় অবস্থান জানান দিয়েছেন মির্জা ফখরুল। ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। অবশ্য এপ্রিলের নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছে জামায়াত ও এনসিপি। নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে, সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্বর্তী সরকারের দূরত্বের স্পষ্টতা দৃশ্যমান হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে, এইগুলো মানুষের মধ্যে শঙ্কা আশঙ্কার জন্ম দিচ্ছে। আর বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই বিএনপি নেতা। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে, যারা এটা প্রভাবিত করে সেই জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। এমন বাস্তবতায় আগামীর বাংলাদেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য খুবই প্রয়োজন বলে মত দেন রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য, কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্য অতি জরুরি। কারণ যেই পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, সেগুলো যদি পরিবর্তন না হয়, সেগুলো যদি সংস্কার না হয়, কতগুলো সুদূর প্রসারী এবং মৌলিক বিষয়ে যদি সংস্কার না হয়, তাহলে আবার দানব ফিরে আসতে পারে। রাজনৈতিক নেতৃবৃন্দের তর্ক বিতর্কের মধ্যে সংঘাত থাকতে পারে, আমি মনে করি ঐক্যমত দরকার আছে। তবে তার আগে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এই নীতি আদর্শে যদি বিশ্বাস আমরা না করি, তাহলে পরে এই ঐক্য ফিরে আসবে না। সেই ঐক্যের মূল ভিত্তি কি হতে পারে, সেই প্রশ্নের জবাবেও নিজেদের পরামর্শ তুলে ধরেন তারা। একটা দেশকে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের উইলকে প্রকাশ করার জন্য, এক্সপ্রেশনের জন্য একটি গণতান্ত্রিক সরকারের অবশ্যই দরকার আছে। এটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর উপর। বলটা মূলত তাদের কোর্টে। তারা যদি ঐক্যমতে পৌঁছে, তারা যদি মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে একমত হয় এবং একটা যদি ঐক্যমত্যের ভিত্তিতে যদি জাতীয় সনদ প্রণীত হয়, স্বাক্ষরিত হয়, তাহলে নির্বাচনের পথ প্রশস্ত হবে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা রাজনৈতিক সংলাপ শেষে দল ও সরকারের মাঝে ঐক্য ফিরে আসবে, এমনটাই দেশবাসীর প্রত্যাশা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে আগামী এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই জানিয়ে আবারও ডিসেম্বরেই ভোটের দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। এপ্রিল মাস প্রচন্ড খরতাপ, অবাধ সুষ্ঠু নির্বাচন একটা উৎসবের মতো। আমরা মনে করি এবারে অবাধ সুষ্ঠু নির্বাচন আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা হওয়ার কথা। তাহলে গোটা নির্বাচনী প্রচারণাটা রমজান মাসে পড়বে, তো কি করে এটা সম্ভব? ঈদের ব্যস্ত সময়ে কাটছে বিভিন্ন দলের নেতাকর্মীদের। মৌলভীবাজারে মত বিনিময় সভায় যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাই শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না তার দল, চান না বিদেশি হস্তক্ষেপ। এদিকে রাজশাহীতে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে দেশের মানুষ আশাহত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল সন্ধ্যায় 4 দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম যুক্তরাজ্য সফর। 11 জুন ডক্টর ইউনূস লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং 12 জুন সাক্ষাৎ করবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। এ সফরে রাজা তৃতীয় চার্লস অধ্যাপক ইউনূসকে সম্মানজনক হারমোনি অ্যাওয়ার্ড 2025 পুরস্কারে ভূষিত করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি এই সফরের মূল আলোচ্য। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করার অনুরোধ জানিয়েছেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এরকম কোনো চিঠি ডক্টর ইউনূসের কাছে পৌঁছায়নি। আজ প্রকাশিত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ডক্টর ইউনূসকে চিঠি পাঠিয়ে এই অনুরোধ করেছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ বলেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে এই বৈঠকে ভুল বোঝাবুঝি দূর করতে চান তিনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা ভোগের অভিযোগ করেছে দুদক। ঈদে ব্যস্ত সময় কাটছে বিভিন্ন দলের নেতাকর্মীদের। মৌলভীবাজারে মত বিনিময় সভায় যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাই শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না তার দল, চান না বিদেশি হস্তক্ষেপ। এদিকে রাজশাহীতে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে দেশের মানুষ আশাহত। ঈদ ঘিরে সরব রাজনীতির মাঠ। কর্মী ও এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় কাটছে বিভিন্ন দলের নেতাদের। রবিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মিলনায়তনে পেশাজীবীদের সাথে মত বিনিময় সভায় যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াত আমির বলেন, জুলাই শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না তার দল, দেখতে চান না কোনো দেশের হস্তক্ষেপ। কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবে নির্বাচন, এটা আমাদের কামনা না। যেমন আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না, আমরা সবাইকে বন্ধু হিসাবে দেখতে চাই। খুব ভালো নির্বাচন আমরা আশা করি, কিন্তু সেই নির্বাচনের প্রতি কালকেও বলেছি, আমরা আশা করব যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। দিনাজপুরের হিলিতে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এখানে আমাদের নেতাকর্মীরা যারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে যে জেল জুলুমের শিকার হয়েছেন, তাদের সাথেও যেমন আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেছি। রাজশাহীতে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে দেশের মানুষ আশাহত। এই বিষয়ে দ্রুতই দলীয় কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের জনগণ আশাহত হয়েছে এবং দুঃখ পেয়েছে। তা আমি আশা করি যে আমাদের আজকে বা কালকের মধ্যে জাতীয় স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি প্রেস কনফারেন্স অথবা বিভিন্ন এর মাধ্যমে ঘোষণা করা হবে। এদিকে গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেছে পঞ্চগড় জেলা বিএনপি। অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন। এছাড়া কুমিল্লার দেবিদ্বারে সামাজিক সংগঠনের অনুষ্ঠানে যোগ দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে কুশল বিনিময় করেন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের আগে ঘোষণা ছিল 12 ঘন্টার মধ্যেই রাজধানী হবে কোরবানির পশুর বর্জ্যমুক্ত। 2 সিটি কর্পোরেশন শতভাগ অপসারণের দাবি করলেও ঈদের পরদিন বিকেলেও ঢাকার চিত্র বলছে ভিন্ন কথা। কোনো কোনো অলিগলি এমনকি সড়কেও দেখা গেছে বর্জ্য। রবিবার বিকেল 5টা দক্ষিণ সিটি কর্পোরেশনের বংশাল নর্থ সাউথ রোডের চিত্র এটি। এখনও বর্জ্যের দুর্গন্ধে দেখা গেছে ভোগান্তি। এখানে 2 দিনের মতো ময়লা আছে, মানে এইগুলো 2 দিনের মধ্যে নিচ্ছে না, আমাদের কষ্ট হচ্ছে। অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে, 2 দিন ধরে এখানের মধ্যে ময়লা ফেলছে মানুষ কোরবানি করে এসে, কিন্তু এখানে কেউ পরিষ্কার করছে না, তার জন্য অনেক গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে আমাদের জন্য, মানে অনেক ক্ষতিকর, আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নিলে ভালো হয়। রাজধানীর অনেক গলি কিংবা মূল সড়কেও দেখা গেছে কোরবানি পশুর বর্জ্য।
বেঁধে দেওয়া 12 ঘন্টা সময়ের আগেই 2 সিটি কর্পোরেশন শতভাগ বর্জ্য সরিয়ে নেওয়ার দাবি করলেও অলিগলিতে এখনও ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা। অনেক কালো গরু রয়েছে, বানাইতেছে, দাড়ি টাড়ি রয়েছে, আমরা কুলাইতারি না। কোরবানি দিবে হেডিয়া থাকবে, টুকটাক থাকবে, হেডিয়া আজকে আনবে, আনার পরে ক্লিয়ার হয়ে যাবে। নগরীর বাইরে নির্ধারিত ডাম্পিং স্টেশনগুলোতেও থেমে নেই কার্যক্রম। সিটি কর্পোরেশনের কর্মীরা বলছেন আরও একদিন লাগবে পুরো শহর পরিষ্কার করতে। সকাল 6টার দিকে আইসি, আজকে হয়ে যাইতে যেতে আবার রাত 10টাই হবে। আজকের দিন যদি করি তাহলে আর কি মোটামুটি লাইনে আইব। 2 সিটিতে কোরবানির পশুর বর্জ্য সরাতে মাঠে নামেন অন্তত 20,000 কর্মী। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারে তোড়জোড় ছিল প্রায় সকল সিটি কর্পোরেশনের। গাজীপুর, খুলনা ও রাজশাহীতে কর্পোরেশনের সাথে অংশ নেন স্থানীয়রাও। সকাল থেকে এসব সিটিতে কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী একযোগে কাজ শুরু করে। এদিকে চট্টগ্রাম সিটিতে প্রায় 90% বর্জ্য নির্দিষ্ট সময় অপসারণ হয়েছে। বর্জ্য অপসারণে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের তত্ত্বাবধানে কাজ করছে 4,500 পরিচ্ছন্নতা কর্মী। একযোগে 110টি গাড়ি বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত ডাম্পিং স্টেশনে ফেলছে, সাথে যোগ দেন স্থানীয়রাও। এদিকে 6 ঘন্টার মধ্যে খুলনা সিটিতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের পর দ্বিতীয় দিনে কোরবানি হওয়া পশুর বর্জ্য অপসারণ সকাল 10টা থেকে শুরু হয়। এই বর্জ্য অপসারণ সারা রাত চলছে, এরপর আবার কিছু ফেলাইছে, সকালে ফেলাইছে, এখন আবার অপসারণ হবে। মহানগরীর 31টি ওয়ার্ডকে 16টি ইউনিটে ভাগ করে 800 পরিচ্ছন্নতা কর্মী কাজ করে। 12 ঘন্টার মধ্যে কোরবানির সমস্ত বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর 30টি ওয়ার্ডে 350 ভ্যানে বর্জ্য অপসারণ করা হয়। ঈদের দিন বিকেল 3:30 থেকে রাত 3:30 পর্যন্ত একটানা চেষ্টায় রবিবার সকালেই বর্জ্যমুক্ত নগরী পেয়েছে রাজশাহীবাসী। আর চট্টগ্রামে প্রায় 100% বর্জ্য অপসারণ হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের দিন রাজধানীর পোস্তায় প্রায় 70,000 পশুর চামড়া সংগ্রহ হয়েছে। এসব চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করছেন আড়তদাররা। তবে এবার 85,000 চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে জানিয়েছে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন। রাতভর কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করেছেন পোস্তার আড়তদাররা। এখন ট্যানারি মালিকদের কাছে এসব চামড়া বিক্রির জন্য অপেক্ষা করছেন তারা। তবে পোস্তার রাস্তায় গরুর মাথা, খাসির চামড়া সহ অনেক নষ্ট চামড়া পড়ে আছে। দ্বিতীয় দিনেও অল্প পরিসরে চামড়া এসেছে, তবে লক্ষ্য অনুযায়ী দাম পাচ্ছেন না বিক্রেতারা। এরা আজগুবি কোথা থেকে রেট দেয়, কোথা থেকে কি করে, আর মার্কেটে এসে দেখেছি আমরা খুব খারাপ অবস্থা। একটা মাল নিলে একটা মালের পিছনে আপনার 350-400 টাকা খরচ আছে। এই খরচগুলো আমি মাইরা হালাই। গাড়ি ভাড়া উঠতেও পারে, আমরা এগুলো নিয়ে ফালামো কোথায়? এই জন্য 2,000 টাকা আমরা পুরো 65 পিস মাল দিয়ে দিচ্ছি এদেরকে। অভিযোগ মানতে নারাজ আড়তদাররা। 1350 টাকা যে লবণযুক্ত সেটা তারা জানে না, যারা মৌসুমী ব্যবসায়ী তারা এটা জানে না। না জানাতে কিছু কিছু জায়গায় একটু তর্ক বিতর্ক হয়েছে। মনে করেন 900 কিনছে, 1000 কিনছে, 1100 কিনছে, 800 কিনা আসে, যেমন যে বুঝায়। লক্ষ্যমাত্রার তুলনায় 20% চামড়া কম সংগ্রহ হবে বলে জানিয়েছে চামড়া ব্যবসায়ীদের সংগঠন। আমাদের টার্গেট যেটা গতবার ছিল 90,000, এই বছর মনে হয় 20% কমে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করতেছি 75,000-এর মতো হওয়ার সম্ভাবনা আছে। যে মানুষের কাছে তাবেল্য সংকট আছে, ফিনান্সিয়াল ব্যাকআপ নাই, ব্যাংক ওই ধরনের সহযোগিতা করেনি এইবার। এই সার্বিক দিক বিবেচনা করে আমাদের কেনাকাটাও একটু স্লো। সরকার ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে চামড়ার দাম নির্ধারণ না করায় বিরোধ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। 3 সমিতির সমন্বয় করে কাজটা করা হয়তো আমার মনে হয় হয়ে যেত। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কাজ। গেল 24 ঘন্টায় 3.5 লাখ পিস চামড়া এসেছে কারখানাগুলোতে। এবছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় 1 কোটি পিস। তবে জেলা পর্যায়ে সরকারের বেঁধে দেয়া দামে বেচা কেনা হচ্ছে না বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। সাভারের টানারিপল্লী এখন এক কর্মচঞ্চল নগরী। কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ব্যস্ত মালিক শ্রমিকরা। ঈদের দিন দুপুরের পর থেকেই রাজধানী সহ আশপাশের চামড়া আসতে শুরু করে সাভারের চামড়া শিল্পনগরীতে। সংরক্ষণের জন্য এখন চলছে লবণ মাখানোর কাজ। এখন লবণ লাগাইতেছি, এটা এরকম 4-5 দিন থাকবো, তারপরে এটা লাট ভাঙবো, লাট ভাঙ্গিয়া এটারে
ঈদের 10 দিন পর্যন্ত করা হবে ঢাকা সহ আশপাশের চামড়া সংগ্রহ, এরপর নেওয়া হবে দূরের লবণযুক্ত চামড়া। বিক্রেতারা জানান এবার আশানুরূপ দাম মিলছে। এখানে যে দর পেয়েছি এটা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এক এক মাল দেখে এটা মালিকরা কিনে, আমার মালটা মনে বিক্রি করছে 820 টাকা করে। সরকার নির্ধারিত দামেই চামড়া কেনার কথা বলছেন ট্যানারি মালিকরা। দাম নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, সরকারে যে দাম দিয়ে দিয়েছে আমরা ওই দামে চামড়া কিনতেছি। প্রতি বছর আমরা যে পরিমাণ চামড়া কালেক্ট করি এই বছর একটু তুলনামূলক কম মনে হচ্ছে আর কি, 20% বা 15%। শিল্পনগরীর কার্যক্রম পরিদর্শন শেষে শিল্প সচিব জানান এখন পর্যন্ত চামড়া নিয়ে কোনো বিশৃঙ্খলা নেই। আমরা কোনো সমস্যার খবর এখন পর্যন্ত পাইনি। এখনই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে দাম আগের তুলনায় একটু ভালো দাম পাচ্ছে। সরকারের অনেকগুলো বিকল্প আছে, ব্যবস্থা আছে, আমরা দাম ইনশাল্লাহ এবার যাতে পাই সেই ব্যবস্থা আমরা করব। এদিকে দিনাজপুরে সরকারের বেঁধে দেয়া দামে চামড়া বেচা কেনা হচ্ছে না। এবারও ছাগলের চামড়া সহ বেশ কিছু গরুর চামড়া ফেলে দেয়া হয়েছে। মৌসুমী বিক্রেতাদের অভিযোগ, বেঁধে দেয়া দামে চামড়া কেনার পর বিক্রি করতে হচ্ছে অর্ধেকে। আর আড়তদাররা বলছেন মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার ধরন না বুঝেই বেশি দামে চামড়া কিনে বিপাকে পড়েছেন। গরুটার দাম ছিল 1.5 লক্ষ টাকা, সেই চামড়া বিক্রি করলাম মাত্র 500 টাকা। ছাগলের চামড়া কোনো দাম বলতেছে না, 10 টাকা নিবে না। যারা বিক্রি করতে আসে তারা হচ্ছে সিজনারি চামড়া ব্যবসায়ী, তারা চামড়া শুধু কিনছে। চামড়ার দাম জানতে হবে, চামড়ার ফুট সম্বন্ধে জানতে হবে। এদিকে নাটোরের চকবৈদ্যনাথে চামড়ার আড়ত পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এ সময় কিছু চামড়া লবণজাত না হয়ে নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তো যথাসময়ে যদি ওগুলোতে লবণ দেওয়া হতো অথবা একটা সংরক্ষণের উপায় থাকতো তাহলে হয়তো আর একটু ভালো হতো। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে ভুল তথ্য ছড়িয়ে চামড়ার বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র। এমন অভিযোগ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, সরকারের নির্দেশনা মেনে যারা চামড়া সংরক্ষণ উপযোগী করছেন তারা ন্যায্য মূল্য পাচ্ছেন। রাজধানীর পোস্তায় পরিদর্শনে এসে আরও বলেন, অনেক মৌসুমী ব্যবসায়ী লবণ না মিশিয়ে চামড়া আধা পচা করে বাজারজাত করছেন, তাই চামড়ার দাম কম পাচ্ছেন। নির্ধারিত দাম কার্যকরে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশেষ দল কাজ করছে বলেও জানান তিনি। আমরা যে চামড়ার মূল্য নির্ধারণ করেছিলাম সেটা লবণ সহ। দ্বিতীয়ত হচ্ছে 700-800 টাকাতে আমরা বিক্রি হচ্ছে। এই 700-800 টাকার চামড়াটাও বিগত বহু বছরের থেকে দাম বেশি, বাট এই কথাটা কিছু কিছু ক্ষেত্রে সত্য এবং অধিকাংশ ক্ষেত্রেই অসত্য। অসত্য এই জন্য যে কিছু মৌসুমী ব্যবসায়ী যাদের চামড়া সম্পর্কে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই, তারা চামড়া নিয়ে আদা পচা করে ফেলছে। এই আদা পচা চামড়া 700-800 টাকায় বিক্রি হতো অনেক বেশি। ঈদের ছুটিতে ঐতিহাসিক স্থাপনা সহ রাজধানীর বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নগরবাসী। ফাঁকা ঢাকায় পরিবার পরিজন নিয়ে মেতে ওঠেন আনন্দ উল্লাসে। তবে জনসংখ্যার তুলনায় বিনোদন কেন্দ্রের সংখ্যা অপ্রতুল, এমন অভিযোগ অনেকের। ঈদের ছুটি আর ফাঁকা ঢাকা, এমন সুযোগে পরিবার পরিজন নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন নগরবাসী। লালবাগ কেল্লার প্রবেশদ্বারে লম্বা লাইন, পরিবার সহ ঘুরতে আসা দর্শনার্থীদের মুখে হাসি। ঐতিহাসিক নিদর্শন মুঘল স্থাপনা লালবাগ কেল্লা দেখতে এসেছেন হাজারো দর্শনার্থী। কোরবানি তো বাসার মধ্যেই করা হয়, 2 দিন বাসাবন্দি হয়েছিলাম, টিভি দেখে সময় কাটছিল না, ভাবলাম যে আশেপাশে কোথাও ঘোরা যায় কিনা। ঈদের ছুটিতে এসেছি মামার বাসা বেড়াইতে, তো সেখান থেকে আসলাম এখানে। বইয়ে অনেক পড়েছি এই জায়গাটা সম্পর্কে, আজকে এসে বাস্তব অভিজ্ঞতা নিতে এসেছি, খুবই ভালো লাগছে। এবার মনে হয় তৃতীয় কি চতুর্থবার আসলাম, প্রথমবার পরিবার নিয়ে আসি, খুব ভালো লাগতেছে। আমি মা বাবার সাথে এসেছি, আর এখানে এসেছি কারণ এটা একটা ঐতিহাসিক একটা মানে জায়গা। আমি আমার পরিবার নিয়ে সবাইকে নিয়ে আসছি, অনেক ভালো লাগছে। পরিবেশটা অনেক ন্যাচারাল, অনেক বাতাসটা অনেক ভালো লাগছে। তবে জনসংখ্যার তুলনায় বিনোদন কেন্দ্রের সংখ্যা অপ্রতুল, এমন অভিযোগ অনেক দর্শনার্থীরই। ঢাকা সিটিতে যে পরিমাণ মানে বিনোদন কেন্দ্র থাকা উচিত ছিল সেই পরিমাণ নেই আসলে, প্রচুর ভিড়। এখানে দেখা যাচ্ছে আমাদের পানির ফোয়ারাগুলো অফ করে রাখা হয়েছে, প্রচণ্ড গরম। আমরা যারা ঢাকায় বসবাস করি, আমাদের সন্তানদের জন্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে এটা একেবারেই অপ্রতুল। নগরবাসীর এই চাহিদা পূরণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। অন্যদিকে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ছুটছে রাজধানীবাসী। ব্যতিক্রম নয় জাতীয় চিড়িয়াখানাও। নানা জাতের প্রাণী দেখতে ছোট্ট সোনামণিরাও এসেছে বাবা মায়ের হাত ধরে।
ঈদের দ্বিতীয় দিনে বাবা মার হাত ধরে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এসেছে ছোট্ট শিশু রিশা। পছন্দের সব প্রাণীর দেখা পেয়ে উচ্ছ্বসিত এই ক্ষুদে দর্শক। আমি হরিণ দেখেছি, আর বাঘ দেখবো, সিংহ দেখবো, হাতি দেখবো। মার বাবার সঙ্গে এসেছে, আমার খুব ভালো লাগছে। পিরোজপুর থেকে রাজধানীতে ঈদের ছুটি কাটাতে এসেছে জান্নাত। নানান জাতের বন্যপ্রাণী দেখায় জুড়ি নেই তারও। আমার নাম জান্নাত, আমি পিরোজপুর থেকে চিড়িয়াখানা এসেছি। আমার অনেক মজা লাগছে। বাঘ, বানর এগুলো দেখতে পেরেছি, আমার অনেক মজা লেগেছে। প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য সবুজে ঘেরা চিড়িয়াখানাকেই একমাত্র গন্তব্য বেছে নিয়েছেন কেউ কেউ। পরিবারের সঙ্গে আসছি, আমার ভাইস্তেদের সঙ্গে ঘুরতে আসছি। এখানে বাঘ আছে, ভাল্লুক আছে, পাখি আছে, মানে আমরা খুবই আনন্দিত, আমাদের বাচ্চারাও খুব মজা পাইতেছে। বাঘ, সিংহ বা আমরা যে প্রকৃতির যে ছায়াগুলো এগুলো দেখতেছি, আমাদের খুব ভালো লাগতেছে। অনেক বেশি ভালো লাগতেছে, জায়গাটা অনেক বেশি সুন্দর। ঈদের যে ছুটির ভিতরে আসলে এই ঘোরার সময় আর স্ত্রীকে সময় দেওয়ার একটা পারফেক্ট সময়। আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো লাগতেছে। যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটিয়ে নতুন উদ্যমে কর্মে ফেরার জন্য বিনোদন একান্ত জরুরি বলে মনে করেন অনেকেই। মাঞ্জু মাহফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিন সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন মানুষ। লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে সাগর পাহাড়ে ছুটে গেছেন ভ্রমণ পিপাসুরা। যান্ত্রিক শহরের কোলাহল ভেঙে ঘুরে বেড়াচ্ছেন প্রকৃতিতে। ঈদের ছুটিতে পর্যটকের আনাগোনায় মুখর বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত। কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে লোকে লোকারণ্য। ঈদ আনন্দ উদযাপনে কক্সবাজার আসতে পেরে খুশি ভ্রমণ পিপাসু মানুষ। এবার ভাবলাম যে ভ্যাকেশনটা একটু বাইরে কাটাই, দ্যাটস ওয়াই আসা, ফ্যামিলি নিয়ে আসছি। খুব ভালো লাগছে আসলে। না, এখন আগে থেকে অনেক ব্যবস্থা অনেক সুন্দর। ঈদ ঘিরে কাঙ্ক্ষিত পর্যটক আসায় খুশি সাগরপাড়ের ব্যবসায়ীরাও। হোটেল মালিক এবং বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছে, পর্যটন ব্যবসায়ীরা, তাদের যে ক্ষতিটুকু হয়েছে সেটা খুশি আমরা লাভের মুখ দেখব বলে আমরা আশা করি। পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি ঠেকাতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি, এখানে বারবার আমাদের মাইকিং করছি। সমুদ্র সৈকত কুয়াকাটায় তুলনামূলকভাবে পর্যটকদের উপস্থিতি কম, এতে হতাশ স্থানীয় ব্যবসায়ীরা। তুলনামূলক পর্যটক কম, আগামীকালকে ইনশাআল্লাহ অনেক পর্যটক হবে এমনটাই আশা করা যাচ্ছে। এদিকে ঈদের লম্বা ছুটিতে হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙামাটিতে ভ্রমণ করছেন অনেকে। ভিড় করেছেন ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, সাজেক ভ্যালি সহ সব পর্যটন কেন্দ্রে। ঝুলন্ত ব্রিজটা আমি প্রথম দেখতে আসছি ফ্যামিলির সাথে। অপরূপ সৌন্দর্য, রাঙামাটির লেক, রাঙামাটির পাহাড় পর্বত কিছু মনোমুগ্ধকর। প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসায় খুশি ব্যবসায়ীরা। আমাদের প্রায় 3 দিন 80% বুকিং রয়েছে, তবে আরও বুকিং এখনো চলতেছে। এছাড়া পাহাড় ঘেরা পাথর পানির খেলা কিংবা বৃষ্টিতে মেঘ আর পাহাড়ের মন ভোলানো দৃশ্যপট দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে। দীর্ঘদিন পর ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় রুমা ও থানচির পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন অনেকে। আসিফ খান, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতে আবারও প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়া ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেছে ৬ জনের। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬,০৬৯ জনে, যার মধ্যে কেরালায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এরপর যথাক্রমে আছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬,১৩৩ জন। এদিকে করোনা সংক্রমণের আশঙ্কায় এখন শ্বাস প্রশ্বাসজনিত অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে। দুই প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বন্ধুত্ব যেমন আলোচনা জন্ম দিয়েছিল, তেমনি দ্বন্দ্ব এখন টক অব দ্য ওয়ার্ল্ড। প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি নিয়ে উত্তাল মার্কিন রাজনীতি। বিবাদের মধ্যেই ট্রাম্প সাফ জানিয়ে দিলেন কোনো সম্পর্ক নেই তাদের। অন্যদিকে মাস্ক ঘোষণা দিলেন আমেরিকান পার্টি নামে নতুন রাজনৈতিক দল গড়ার। মাত্র কয়েক মাসের ব্যবধান, গভীর বন্ধুত্বের পরিণতি তুমুল বিরোধে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গলায় গলায় যে সম্পর্ক ছিল ধনকুবের ইলন মাস্কের, তা যেন এখন গলার কাটা। ইলন মাস্কের সাথে সব সম্পর্ক শেষ এবং এই সম্পর্ক জোড়াও লাগাতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন জোরালো সিদ্ধান্তের কথা জানান তিনি। শুধু তাই নয়, মাস্কে কঠিন পরিণতির হুঁশিয়ারিও দেন ট্রাম্প। একসময়ের ঘনিষ্ঠ বন্ধুর সাথে কি সব সম্পর্ক শেষ হয়ে গেছে?
আমি মনে করছি হ্যাঁ, তাই মনে করছি। তার সাথে সম্পর্ক পুনরুদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা আছে? না না না, কোনো সম্ভাবনা নেই, কখনো না। শুধু প্রেসিডেন্ট নন, হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বলেন, টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্ক প্রেসিডেন্টের সাথে বিবাদে জড়িয়ে মারাত্মক ভুল করেছেন। ট্রাম্প প্রশাসন প্রণীত আইন নিয়ে মাস্কের সমালোচনায় মূলত দ্বন্দ্বের শুরু। মাস্কের শত শত মিলিয়ন ডলারের সমর্থন না থাকলে তিনি গত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতেন, এমন মন্তব্যেরও বিরোধিতা করেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য নতুন রাজনৈতিক দল গড়তে যাচ্ছেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভোট আয়োজন করে মাস্ক লিখেন, আমেরিকানদের ঠিকমতো উপস্থাপন করার জন্য যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন প্রয়োজন আছে কিনা। প্রশ্নের উত্তরে নতুন রাজনৈতিক দল গঠনে সম্মতি জানায় ৮০% মানুষ। এরপরই মাস্ক আরেক পোস্টে লিখেন, জনতা রায় দিয়েছে, যুক্তরাষ্ট্রে নতুন পার্টির প্রয়োজন রয়েছে যা ৮০% মানুষের প্রতিনিধিত্ব করে। এরপর মাস্ক তার সম্ভাব্য রাজনৈতিক দলের নাম জানান, দ্য আমেরিকা পার্টি। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।